সুতরাং আজকে যারা শেখ হাসিনার এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি হবে, সেটা আজ হোক কাল হোক। ফাঁসিটা আসলে কার হবে, তো এটা যদি কেউ দেখে যে ফাঁসিটা আসলে কার হবে, তাহলে সেটা প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টাই করতে পারে যে ফাঁসিটা আসলে শেখ হাসিনার হবে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আপনার এবং আমার এই কথার ভেতর দিয়ে আমরা স্পষ্ট করে যা বলতে চাই যে শেখ হাসিনার ফাঁসি হবার কোনো সুযোগ এখানে নেই। একটি ষড়যন্ত্রমূলক একটি আদালত, সেই আদালত তার পুরো প্রেক্ষাপটটা একটি পরাজয়ের প্রতিশোধ নেবার প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন নাকি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়, তখন ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের মনে পড়ে কিন্তু বঙ্গবন্ধুকেও ফাঁসির রায় দিয়েছিল, কবর খোঁড়া হয়েছিল। বঙ্গবন্ধু দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলো, স্বাধীন দেশের জাতির পিতা হিসেবে আবির্ভূত হলেন বঙ্গবন্ধু। আর রাজনৈতিক ইতিহাসের নির্মম সাক্ষী হচ্ছে ভুট্টোর কিন্তু ফাঁসি হয়েছিল। সময়টা লেগেছে, কিন্তু ইতিহাস কখনো অপরাধকে ক্ষমা করে না। সুতরাং আজকে যারা শেখ হাসিনার এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি হবে, সেটা আজ হোক কাল হোক। পৃথিবীর যেখানে থাকুক সেখানকার আদালতের রায় তাদের এই বিচার হবে এবং ফাঁসির রায় হবে, এটি আমরা একদমই নিশ্চিত। সুতরাং মিডিয়া যা সামনে রাখে আর যা ভেতরে দেয়, তার ভেতরে যেমন অনেক আকাশ পাতাল পার্থক্য থাকে, ঠিক একইভাবে আজকের ফাঁসির রায় আর ফাঁসির রায় কার্যকর হওয়া, এটার ভেতরে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বরং এই ফাঁসির রায়ের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের একেবারেই মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারক বাহক রাজনৈতিক সংগঠন এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসিকতার ভেতর দিয়ে রাজনৈতিক প্রত্যাবর্তন এবং বাংলাদেশকে পুনরায় জয়ী করার যে প্রক্রিয়া, তার সূচনা হয়ে গেল এই রায়ের কারণে। এই রায়টা সরাসরি সম্প্রচার করার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে মেলাইন করা। সরাসরি সম্প্রচার করার কারণে ওরা টেস্ট করেছে, বিচারকদের মানটা আমরা বুঝলাম এবং প্রসিকিউশনের দুইজনের মানটা আমরা আগেই বুঝেছি। আজকে শেখ হাসিনার আইনজীবী তারা যাকে নিয়োগ দিয়েছে, যার আগে একটা ভিডিও প্রকাশ হয়েছিল, আজকে উনি আস্তে আস্তে বলছিলেন তার মনে বড় কষ্ট। আমি একটা অদ্ভুত ঘটনা বলি, সেটা হচ্ছে যে একটি নাটক কিংবা একটি সিনেমা আমরা এডিট করে শেষ পর্যন্ত যা দেখতে পাই, তার পেছনের ইয়েগুলো কিন্তু একদমই ভিন্ন থাকে। যেমন আমি কিছুদিন মিডিয়াতে প্রডিউসার হিসেবে কাজ করার চেষ্টা করেছি, ইতিহাস ভিত্তিক কিছু ডকুমেন্টারি, কিছু ধারাবাহিক নাটক, এগুলোর প্রযোজনা করেছে। তো আমি একদিন শুটিং এ যাই, সেখানে যিনি ডিরেক্টর ছিলেন, আমি যখন শুট হচ্ছে আমি বলছি যে এটা কিভাবে এরকম ভাবে হলো, বলে এগুলো আপনি বুঝবেন না, কি বলে আপনার নাটকের ছাগল গাছে ওঠে। অর্থাৎ ক্যামেরা এমন ভাবেই কারসাজি করে যে কারসাজিতে আপনি সে যা দেখাতে চায় দর্শক হিসেবে আপনি তাই দেখতে পাবেন। যেমন তারা এই মিডিয়া ট্রায়াল এবং কি বলে আপনার সরাসরি সম্প্রচারের ভেতর দিয়ে যে নাটকটা তারা লিখেছে, সেই নাটকের ক্যামেরার কারসাজির কাঁচা হাতের কারণে অনেক কিছুই সামনে চলে এসছে। যেমন শেখ হাসিনার পক্ষে যিনি দাঁড়িয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিংবা রাষ্ট্রপক্ষ মিলে একটি নাটকের সাজানো নাটকের জন্য শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী দিয়েছে, তার একটি ভিডিও তো আমরা এর আগেও দেখেছি।
যিনি বলছেন যে তাকে তো বলতে হবে যে তার কি বলে তার আসামি খালাস পাবে, এবং সেটিও সে হাসতে হাসতে বলেছিল। আবার বিচারের রায় হওয়ার পরেও সে হাসতে হাসতে তার কলিজা ফেটে যাওয়া আর্তনাদের কথা আমাদেরকে শোনানোর চেষ্টা করেছে। এগুলো আসলে ম্যাটারই করে না। ইতিহাসের ধারাবাহিকতায় যদি আমরা দেখতে পাই, তাহলে এই পুরো প্রক্রিয়াতে যে মাটিটা ব্যবহার করা হয়েছে, যে ভবনটা ব্যবহার করা হয়েছে, যে আদালতটা ব্যবহার করা হয়েছে, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশে যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করবার জন্য যেই ভূখণ্ড, যেই ভবন এবং যেই আদালত ব্যবহার করা হয়েছিল, সেই আদালতেই তারা শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে অপরাধ এনে একটি সাজানো নাটক করে তার বিচার করলো এবং বিচারের একটি রায় প্রদান করলো। এখন এটিকে প্রথমত প্রতিশোধমূলক প্রেক্ষাপট কি এবং কেন, এটা কিন্তু বুঝতে হবে। এখন বাংলাদেশের মাটিতে যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা আজকে সবাই, বিএনপি সহ সবাই কিন্তু বলেছে যে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো যারা বলছে, সেই আদালত নিয়ে যখন নাকি যুদ্ধাপরাধীদের বিচার হয়, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হচ্ছিল, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির নেতা, এবং বিএনপির নেতারা এই আদালতকে অবৈধ বলেছে এবং সেই আদালতের ওই সময় বিচারিক প্রক্রিয়াকে প্রহসনের বিচার বলেছে। জামাতে ইসলাম জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সব রকম লবিং করে তারা ওই বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, সেই কারণে সেই বিচারের রায় নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, বরং রায়টা যাতে বাস্তবায়ন না করা হয়, মৃত্যুদণ্ড দেওয়ার আগের দিন পর্যন্ত অনেকগুলো রাষ্ট্রপ্রধানকে দিয়ে কিন্তু ফোন করানো হয়েছিল। কিন্তু তারপরেও বাংলাদেশের মাটিতে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, হাজার হাজার রাজনৈতিক কর্মীর রক্তের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যে বিচার করা হয়েছিল, সেই বিচারের রায় কার্যকর করেছিল যেই সরকার, যে সরকার কিন্তু শেখ হাসিনার সরকার। সুতরাং প্রতিশোধের একটি প্রেক্ষাপটে পক্ষ বিপক্ষ যখন নির্ধারিত হয়, একটি পক্ষে যখন মুক্তিযুদ্ধ থাকে, সেই মুক্তিযুদ্ধের পক্ষ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী যারা তাদের বিচার করার যারা করে তারা যখন একটি পক্ষ হয়, তখন তার বিপক্ষের অংশটিও অত্যন্ত সুচিহ্নিত এবং তাদের কার্যকারণ সুনিশ্চিতভাবে একই সূত্রে গাথা। সুতরাং জামাত শিবির রাজাকার কিংবা যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রাথমিকভাবে যেই রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, শাহ আজিজুর রহমান একজন রাজাকার, তাকে যারা প্রধানমন্ত্রী করেছিল, এবং মুক্তিযুদ্ধের 30 বছর পরে রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল যেই বিএনপি ক্ষমতায় থাকার সময় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে মেরে ফেলতে যারা চেয়েছিল, সেই সকল ঐক্যবদ্ধ শক্তির বিরুদ্ধে যখন নাকি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বাসী আরো কয়েকটি রাজনৈতিক দলের একটি সরকার থাকে, সেই সরকারকে 2024-এর 5 আগস্টের পরে তাদের প্রতিপক্ষরা এরকম একটি বিচারের মুখোমুখি করার চেষ্টা করবে, এটি স্বাভাবিক। সুতরাং ঐতিহাসিকভাবে এই পক্ষ এবং বিপক্ষ নির্ধারিত হয়েছিল। সেই পক্ষে যখন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষকে বিজয়ী করবার প্রক্রিয়ায় তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেন এবং বিচারের রায় কার্যকর করেন, সুতরাং সেদিন যারা পরাজিত হয়েছিল
তাদের প্রতিশোধেরই অন্যতম শিকার হচ্ছে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবার আজকে এখানে বিচারকরা নানা মানে ড্রোন ব্যবহারের কথা বলছিলেন। ড্রোন ব্যবহার সারা পৃথিবীতে এবার আজকে রিপোর্ট টেলিভিশন চ্যানেল ড্রোন ব্যবহার করে কিন্তু 32 নম্বর এলাকার পরিস্থিতি দেখিয়েছে। ড্রোন ব্যবহার বিচারকদের কাছে খুব মানে বিশেষ কিছু মনে হয়েছে। এটা বারবার ড্রোন এবং হেলিকপ্টার থেকে গুলি। আজকে আমি নানা জায়গায় কথা বলে আমি জানলাম বাংলাদেশে কাছে সেই হেলিকপ্টারই নাই যে হেলিকপ্টার থেকে গুলি করা যায়। সব হেলিকপ্টার থেকে গুলি করা যায় না, ওই হেলিকপ্টারটাই নাই গুলি করা যায়, বা হেলিকপ্টার থেকে গুলির প্রশিক্ষণ প্রাপ্ত মানুষগুলোই নেয়। হেলিকপ্টার গুলো ব্যবহার করা হয়েছিল, বিভিন্ন ভবনেতে আগুন দেওয়া হয়েছে, ভবনের উপরে যে আশ্রয় নিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। 24শে জুলাই থেকে 24-এর মানে আমি যদি সত্যিকার অর্থে একদম স্পেসিফিক টাইমটা বলি, তাহলে এই পুরো ষড়যন্ত্রটা সামনে আসতে শুরু করে 14ই জুলাই রাতে, যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা ওঠে। কারণ সেই দিন সকালে প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে মুক্তিযোদ্ধাদের নাতিরা সুযোগ পাবে না তো কি রাজাকারের নাতিরা সুযোগ পাবে, অত্যন্ত স্পষ্টবাদী মানুষ শেখ হাসিনা। রাজনীতিক হিসাব নিকাশগুলো তার কাছে পরিষ্কার। তিনি মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং 75-এর 15ই আগস্টের পরে ঐতিহাসিকভাবেই তার উপরে সেই রাজনৈতিক দায়িত্ব পড়ে যে বাংলাদেশের রাজনীতিকে কালিমা মুক্ত করা এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনা। এই ঐতিহাসিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে শেখ হাসিনা যখন নাকি তাদের বিচার করেন, তখন আমাদেরকে এটা কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে সেই বিচারের যারা নাকি শাস্তিপ্রাপ্ত হয়েছিল, দণ্ডপ্রাপ্ত হয়েছিল, তাদের ঐক্যবদ্ধ শক্তি একটা বড় ধরনের ষড়যন্ত্র করবে। এবং সেই ষড়যন্ত্রে যে কথাটি আগে বলছিলাম, সেই কোর্ট, সেই আদালত ব্যবহার করা হয়েছে। আজকে এসে বিচারপতি একজন রাজাকার এবং তার প্রজন্ম, প্রধান কৌশলী যিনি ওই আদালতেই আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি হচ্ছেন প্রধান কৌশলী। এবং পুরো বিচারিক প্রক্রিয়াটাকে যখন একদমই আমরা সবসময় বলি বিএনপি জামাত, কিন্তু এই পুরো আদালতের বিচারিক প্রক্রিয়াটাকে 5 আগস্টের পরপরই নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিন্তু জামাতে ইসলামী। কারণ জামাতে ইসলামী যখন নাকি এই আদালতের নিয়ন্ত্রণ নিবে, তখন সেই নিয়ন্ত্রণ প্রক্রিয়াতে তারা অনেক ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে, যে প্রক্রিয়াগুলোর ভেতরে তাদের আলোচনার মধ্য দিয়েই কিন্তু বেরিয়ে আসে যেমন ড্রোন। এই ড্রোনের ব্যবহার কিন্তু জুলাই আগস্টে হয়েছে এবং ড্রোনের ব্যবহার করেই কিন্তু বিভিন্ন মিডিয়ার কাছে যে সমস্ত প্রমাণগুলো আছে যে হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে, যেমন 7.62 রাইফেল, এটি কারা ব্যবহার করে, এটি তো এই 5 আগস্টের পরে যে ইউনূস সরকার গঠিত হলো তার যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার এম সাখাওয়াত, তিনি কিন্তু স্পষ্ট করে বললেন। যেদিন তিনি বললেন তাকে সরিয়ে দেওয়া হলো। এর কিছুদিন পরে তিনি আবার বললেন যে সাবেক সামরিক কর্মকর্তারা যখন নাকি 3 আগস্ট মিছিল বের করে রাওয়া থেকে, তখন তাকে গোয়েন্দা সংস্থার একজন ফোন করে বলে যে স্যার আপনি ওইদিকে যাবেন না, ওখানে গেলে আপনি টার্গেট। তার মানে এই আন্দোলনে যারা মাঠে আছে তাদেরকে হত্যা করার জন্য যে স্নাইপার গুলো ব্যবহার করা হচ্ছে, ড্রোন দিয়ে পরিচালনা করে কোথায় কিভাবে আক্রমণগুলো হচ্ছে, কতটা তাদের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, সেই ড্রোন দিয়ে যখন তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না সেটি নিশ্চিত করার চেষ্টা করছে, কিংবা
আবু সাইদের মতো একজনকে জাস্ট ছড়রা গুলি, বন্দুকের ছড়রা গুলি, যেটি 7টা টুকরা লেগেছে, যেটি মানে তেমন একটা রক্তপাত হয় না, এবং ছোট একটা নাইফ দিয়ে চাপ দিয়ে বের করে ফেলা যায় সেই বুলেট গুলো, তাকে 4.5 ঘন্টা পরে পিটিয়ে হত্যা করে তাকে শহীদ বলা হলো এবং আন্দোলনটাকে বেগবান করা হলো। এবং পরের দিন যখন নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নামলো, তখন একই সঙ্গে নির্বিচারে গুলি করে তাদের হত্যা করতে শুরু করা হলো। এবং আমরা দেখেছি এই হেলমেট বাহিনী, যাদেরকে ওই সময় ছাত্রলীগ বলা হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে স্পষ্টভাবেই জানা গেল যে এই হেলমেট বাহিনী, যারা 16 বছর ছাত্রলীগের নামে ছিল, তারা পুরোটাই ছাত্র শিবির। সুতরাং তাদের সত্য বলার যে প্রক্রিয়া, সেই সত্য বলার প্রক্রিয়াতেই তারা যে ষড়যন্ত্রগুলো করেছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে, আমাদের খুঁজে বের করারও প্রয়োজন হচ্ছে না। তাদেরই উপদেষ্টার মুখ দিয়ে বেরিয়ে আসছে, তাদেরই রাজনৈতিক কর্মীদের একদমই সত্য বয়ানের ভেতর দিয়ে বেরিয়ে আসছে, তারা কিভাবে পুলিশকে হত্যা করেছে, কিভাবে লাশ ঝুলিয়ে রেখেছে, কিভাবে সাধারণ ছাত্রদের হত্যা করেছে, কিভাবে তারা এই স্থাপনাগুলো পুড়িয়ে দিয়েছে, কেন পুড়িয়ে দিয়েছে, বিটিভি কে আগুন দিয়েছে, মেট্রো রেলে কে আগুন দিয়েছে, সবই কিন্তু তাদের স্বীকারোক্তিতে আছে। সুতরাং এই স্বীকারোক্তিগুলো যখন থাকে, আবার যখন তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয়, তখন আলাদাভাবে আমাদেরকে প্রমাণ করারই প্রয়োজন পড়ে না যে এটি একটি ষড়যন্ত্র। আমাদের প্রমাণ করারই প্রয়োজন পড়ে না এটি একটি প্রতিশোধ। আমাদের প্রমাণ করারই প্রয়োজন পড়ে না এটি একটি প্রহসন। আমাদের প্রমাণ করারই প্রয়োজন পড়ে না এটি অবৈধ। সুতরাং তাদের কার্যক্রমের ভেতর দিয়েই তারা প্রমাণ করে দিচ্ছে কি তারা করেছে এবং কেন তারা করেছে, কেন করছে। সুতরাং আমরা শুধুমাত্র এখন নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে রাজনৈতিকভাবে মাঠে ফিরে আসাটা, এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধের সময়ে আমাদের সহযোগী যে শক্তিগুলো, আজকের সময়ে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে সহায়ক শক্তিগুলো, তারা কিন্তু একই সূত্রে গাঁথা। যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সহযোগিতা করেছিল, তারাই আজকে এসে আবার মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে বাঁচানোর জন্য তারা সহযোগিতা করছে। এবং বাংলাদেশে এই যে ভারত বিদ্বেষী একটা জনগণ, এদেরকে ভারত বিদ্বেষী যারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আপনার খুব বেশি দূর যেতে হবে না। আমরা তো 3 প্রজন্মের ইতিহাসই সাধারণত জানি, এটি মানুষের মুখে মুখে থাকে। আমি, আমার বাবা, আমার দাদা, আমার দাদার বাবাকে, এটি কিন্তু আমরা কেউ খুঁজতে যাই না। সুতরাং আজকে যারা এই ষড়যন্ত্রটা করছে, আজকে যে প্রজন্ম এই বাংলাদেশটাকে দখল নিয়েছে, তাদের বাবা কিংবা দাদার পরিচয় পর্যন্ত যদি আপনি যান, তাহলে আপনি পেয়ে যাবেন এরা কারা। ভারত বিদ্বেষী তারা, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। ভারত বিদ্বেষী তারা, যারা মনে করে যে বাঙালি মুসলমানের দেশ পূর্ব পাকিস্তান ভালো ছিল, বাঙালির বাংলাদেশটা তারা চায় নাই। সুতরাং এখানে ভারত বিদ্বেষী বলতে আমরা সুস্পষ্টভাবে এখন জানি যে এটি পাকিস্তানপন্থী। এবং 5 আগস্টের পরে বাংলাদেশে পাকিস্তানের সরকার এবং তাদের যে রাষ্ট্রীয় কাঠামো যেভাবে উল্লাস করছে যে তারা 54 বছর পরে তাদের পরাজিত হওয়ার প্রতিশোধ নিল, তার ভেতর দিয়ে স্পষ্ট হয় যে এখানে ভারত বিদ্বেষ আসলে পাকিস্তান পন্থা। এখানে ভারত বিদ্বেষ হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। এখানে ভারত বিদ্বেষ হলো যারা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর জন্য একটি নিরাপদ ক্ষেত্র তৈরি করতে চায় বাংলাদেশ, তারা আসলে ভারত বিদ্বেষী। যেই ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করার ব্যবস্থা করেছে,
একটি প্রবাসী সরকার গঠন করে তাদের সহযোগিতা করেছে, এবং সর্বশেষ পাক ভারত যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে এই বাংলাদেশের মাটিতেই তাদের পরাজিত হওয়ার দলিল তৈরি করে, এবং তারপরে বাংলাদেশের জনগণের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য সেই বাংলাদেশটা বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়, বঙ্গবন্ধুর কাছে ফিরিয়ে দেয়। 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। মার্চের 18 তারিখের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ভারতে চলে যায়। যুদ্ধটা তারা করেছে তাদের রাষ্ট্রের জন্য, চুক্তি স্বাক্ষর হয়েছে আমাদের ভূমিতে। আর এই যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে এবং লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছে, তাদের দেশ হিসেবে বাংলাদেশটাকে প্রতিষ্ঠার জন্য যে ভারত সহযোগিতা করেছিল, আজকে এসে কিন্তু ভারত সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করছে। এবং এটিকে যারা দেশের অভ্যন্তরে বিদেশের হস্তক্ষেপ বলে, তাদেরকে শুধু বলবো যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পাশের রাষ্ট্রের বন্ধুতা খুব জরুরি। দূরবর্তী রাষ্ট্রের শত্রুতাও যেমন ভয়ঙ্কর, দূরবর্তী রাষ্ট্রের বন্ধুত্বও তেমন কার্যকরী নয়। সুতরাং ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের যে সম্পর্ক রয়েছে, যে বন্ধন রয়েছে, সেই বন্ধনটি আমাদের এই বাংলাদেশটাকে আবারও ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। এবং এখানে স্পষ্টভাবে দুটো কোট আনকোট করছি। গত কয়েক মাসে শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যে ইন্টারভিউ দিয়েছে, তার ভেতরে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ভারতে আছি। আর সর্বশেষ তিনি বলেছেন 1971-এ যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে বিজয়ী হওয়ার জন্য সহযোগিতা করেছিল, আজকের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত নিশ্চয়ই আমাদেরকে বিজয়ী হতে সহযোগিতা করবে। এই দুটো কোট আনকোটের ভেতর দিয়ে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের যুদ্ধটা মুক্তিযুদ্ধের সময় 9 মাস ছিল, এবার কতদিন লাগবে, কতদিন হবে, সেটি আমরা না বলতে পারলেও এটুকু বলতে পারি যে বিজয় আমাদের সুনিশ্চিত হবে। সম্প্রতিকালে লকডাউনটা খুবই চমৎকার একটা সফলের কর্মসূচি ছিল। এরপরে যে শাটডাউন 2 দিনের, প্রথম দিন স্থানীয়ভাবে নেতা কর্মীদের অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে। আগামীকালকে সারা দেশে শাটডাউন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওইভাবে সারা দেশে এটার জন্য কাজকর্ম হয়েছে এমন প্রমাণ আমরা অনলাইনে দেখছি না। এটাকে রায়তা দেওয়ার পরে কর্মীদের মাঝে কেউ কেউ হতভম্ব অথবা আইন শৃঙ্খলা বাহিনীর ইয়েটা বেড়ে গেছে, এই কারণে হতে পারে। আপনি গত 8 দিনে বাংলাদেশে কত রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সেটির যদি হিসাব আপনি নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাজনৈতিক কর্মীরা কেন কর্মসূচি পালন করতে পারছে না। কিন্তু আমি আমার রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের ধারাবাহিকতায় জানি যে প্রথম যখন নাকি একটি রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক সংগঠন আন্দোলন শুরু করে, প্রথম দিকের হরতাল, অবরোধ, এই কর্মসূচিগুলোর জন্য রাজনৈতিক নেতাকর্মীদের এক ধরনের পরিবেশ তৈরি করতে হয়। সেই পরিবেশের কারণে মানুষ যাতে বেরিয়ে আর না আসে। এরপরে আস্তে আস্তে মানুষদেরকে বোঝানো হয় যে তাদের এই যে হরতাল কিংবা অবরোধ কিংবা লকডাউন কিংবা শাটডাউনের মধ্য দিয়ে তারা যে সংগ্রামটা তৈরি করার চেষ্টা করছে, সেটি সাধারণ জনগণের পক্ষে, সাধারণ জনগণের ভালোর জন্য, সাধারণ জনগণকে বিজয়ী করবার জন্য। তখন কিন্তু
আর কোনো আলাদা কোনো কর্মসূচি বাস্তবায়ন করবার প্রয়োজন পড়ে না। আপনি 13 তারিখের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অনেক ধরনের রাজনৈতিক কর্মীদের অনেক ধরনের কর্মসূচি পালন করতে হয়েছে, কিন্তু 13 তারিখ যখন সফল হয়ে গেছে, তারপরে এই যে 16-17 কিংবা আগামীকালকে যে শাটডাউন, তার জন্য আলাদাভাবে কোনো কর্মসূচি করার প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ এখন এই লকডাউন শাটডাউনের পক্ষে। স্কুলগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে। আপনার মাথায় রাখতে হবে, এই 17 মাস আগে বাংলাদেশ আওয়ামী লীগ আর 17 মাস পরে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ দুটো একদমই পরস্পর ভিন্ন আওয়ামী লীগ। 2024-এর 5 আগস্ট এমন একটা পরিস্থিতি হয়েছিল, মনে হয়েছিল যে 10 বছরেও বাংলাদেশ আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না, কিন্তু আসলে 10 মাসের মাথায় কিন্তু আওয়ামী লীগ ফিরতে শুরু করে। এবং আজকে এসে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জেলখানায় যারা আছে তারা জেলখানাতেই থাকুক, যারা নিরাপদে আছে, গ্রেপ্তার এড়ানোর জন্য ভয়ে রাস্তায় নামছে না, তারা নিরাপদ থাকুক, কিন্তু সাধারণ জনগণ সকল লকডাউন শাটডাউন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা এমনিতেই আসলে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। এর জন্য আলাদাভাবে কোনো শক্তি প্রয়োগ কিংবা কোনো ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ বাংলাদেশের 90% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, আর এখনো বাংলাদেশের 50% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। 5 আগস্টের যে পরিস্থিতি, সকল কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ গ্রেপ্তার, বেশিরভাগ দেশ ত্যাগ করেছেন, শেখ হাসিনা নিজে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেই আওয়ামী লীগ আর ঠিক 17 মাস পরে আজকের আওয়ামী লীগ একদমই ভিন্ন আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার গণচরিত্রটা ফিরে পেয়েছে, আওয়ামী লীগ আবার জনগণের আস্থা অর্জন করেছে। আজকে যদি আপনি খেয়াল করবেন যে ভারতের যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া তো শুধুমাত্র একটা নিউজ করেছে, একটা হেডলাইন করেছে, তার ভেতরে কি আছে সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি অনেকগুলো পড়েছি, সেখানে এই পুরো বিচারিক প্রক্রিয়াটাকে প্রহসনের বিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং যা আমরা দৃশ্যমান যে হেডলাইন, সেটি সব নয়, এর ভেতরের খবরটা ভিন্ন। আর ভারত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট করেছে। এই স্টেটমেন্টটা যদি আপনি ব্যুরোক্রেটিক ভাষা হিসেবে দেখেন, তাহলে হচ্ছে এখানে আপনার সুস্পষ্ট যে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশে তারা দেখতে চায় এবং নির্বাচিতদের সঙ্গে তারা কাজ করবে। তাহলে পার্শ্ববর্তী ভারত নিশ্চিত করবে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, এবং যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাহলে আপনি আমরা সবাই জানি বাংলাদেশের মাটিতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। আরেকটা কথা বলা যে সকল অংশীজনে মাইনাস আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সহ সকল অংশীজন হয়। অবশ্যই, তো আমি তো সেটাই বললাম যে সকল অংশীজন মানে কি, আপনি সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা হয়েছে, সেই রাষ্ট্রের প্রতিষ্ঠায় যে রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে, যেই দলের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে যখন আপনারা রায় ঘোষণা করেন তখন আবার 32 নম্বর ভাঙার কিংবা ধ্বংস করে ফেলার প্রক্রিয়াতেও আপনারা যান। এবং আজকে হঠাৎ করে দেখলাম সেনাবাহিনী এবং পুলিশ যারা 32 নম্বর ভাঙতে গিয়েছে তাদেরকে পেটানোর প্রক্রিয়াও করছে। তাহলে এই বাহিনী কি এই 32 নম্বর ভাঙা ঠেকাতে পারতো না? 5 আগস্টে 32 নম্বর জ্বালিয়ে দেয়া ঠেকাতে পারতো না? তারা 5 আগস্টে করেনি, 5 আগস্ট পরবর্তীতে 32 নম্বর যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তখন করেনি। কিন্তু আজকে যখন সেনাবাহিনী আবার 32 নম্বর ভাঙতে যায়,
তখন কিন্তু সেই ভাঙার প্রক্রিয়ার বিরুদ্ধে তারা অবস্থান নেয় এবং তারা সেখানে লাঠিপেটা করে যাতে সেই অংশটুকুকে আর ধ্বংস করা না যায়। কারণ 32 নম্বরের একটি ধূলিকণাও এই জামাত শিবির কিংবা রাজাকারদের কিংবা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর জন্য একটি আতঙ্কের নাম। সবাইকে 32 নম্বরে ব্যস্ত রেখে বন্দরের চুক্তিটা করে ফেলা হয়েছে। এটা শুধুমাত্র 32 নম্বরে ব্যস্ত না, মানে রায়ের দিনই দেশ বিক্রির চুক্তি হয় এবং এই দেশ বিক্রির চুক্তি যে হবে সেটা জাতীয় পত্রিকাগুলোতে কোনো নিউজই নাই। পুরো পত্রিকাতে নিউজ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রায়, স্বরাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে রায় কিংবা আইজির সাজা, আর এদিকে তারা আপনার যে মানে সবচেয়ে বড় লজিস্টিক কোম্পানি মার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, অর্থায়ন, ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থাৎ আমি শুধু এইটুকু বলি যে লড়াইটা আমাদের জন্য সহজ, কারণ হচ্ছে শত্রুটা চিহ্নিত, কিন্তু লড়াইটা আমাদের জন্য এখনো কঠিন, কারণ হচ্ছে তাদের পেছনে যে শক্তি কাজ করছে, বাংলাদেশটাকে কিনে নেয়ার প্রক্রিয়ায় যারা জড়িত, বাংলাদেশটাকে বিক্রি করার প্রক্রিয়ায় তো সামনে ডক্টর ইউনূসের পিছনে জামাত আছে, উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা আছে, সবাই আছে, কিন্তু বাংলাদেশটাকে কিনে নেয়ার জন্য যারা এই শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিল, তারা তাদের সকল স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত তারা কিন্তু ডক্টর ইউনূসকে তারা ব্যাকআপ দিবে। সুতরাং এই লড়াইটা বাংলাদেশের মাটিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হবে বলে আমাদের মনে হলেও লড়াইটা কিন্তু আন্তর্জাতিক একটা প্রেক্ষাপট আছে। সে প্রেক্ষাপটে চুক্তি সম্পাদন যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পোর্ট দিয়ে দেয়া একটি গুরুত্বপূর্ণ, মানবিক করিডোর দিয়ে দেয়া একটি গুরুত্বপূর্ণ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠা করা, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বাংলাদেশের মাটিতে জঙ্গিদের উল্লাস এবং উল্লম্ফন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং নির্বাচন হবে হবে না এটি যদি আমাকে বলেন, তাহলে আমি সাদা চোখে যা দেখতে পাই তাতে নির্বাচনটা হবে না। কারণ আগামী ফেব্রুয়ারির মধ্যে এই যে স্বার্থান্বেষী রাষ্ট্রগুলো যারা বাংলাদেশটাকে কিনে নেয়ার প্রক্রিয়ায় বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, তাদের কেনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং তাদের কিনে নেয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলে করবে না। তারা এমন একটা নির্বাচন করবে যার ভেতর দিয়ে যুদ্ধাপরাধীরাই আবার বাংলাদেশে ক্ষমতায় আসে। তখন লড়াইটা আরো বেশি শক্তি সঞ্চয় করে, আরো বেশি সংগঠিত হয়ে লড়াইটাকে যদি করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এই রাজনীতিতে নামে, তাহলেই এই লড়াইয়ে বিজয়ী হওয়ার একটি ক্ষেত্র প্রস্তুত হবে। সুতরাং আপনি দেখবেন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করলো না, আবার জুলাই সনদ নিয়ে যখন নাকি বিএনপি জুলাই সনদের কিছু ধারা পরিবর্তন করে শুধুমাত্র স্বাক্ষর যাওয়া হয়েছে, তার বাইরেও অনেকগুলো অংশ জুড়ে দিয়ে যখন জুলাই সনদ ঘোষণা করলো, বিএনপি যখন এর প্রতিবাদ করলো, এনসিপি কিন্তু তখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি, কিন্তু জুলাই সনদের পক্ষে তারা স্ট্যান্ড নিল। তার মানে এই যে সাজানো নাটকে কখন আপনি এনসিপি কে দেখবেন এই সরকারের বিরোধিতা করতে, কখন আপনি জামাতকে ইসলামকে দেখবেন এই সরকারের বিরোধিতা করতে। এই পুরো বিরোধিতা করার একটি নাটক চলমান থাকবে। আর সরকারকে, এই অবৈধ ইউনূস সরকারকে বিএনপি কিংবা তারেক জিয়া শুধুমাত্র যেন তেন ভাবে একবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের স্বার্থ, দলের স্বার্থ
দেশের স্বার্থ সমস্ত কিছুকে বিক্রি করে শুধুমাত্র একবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য খায়েশ নিয়ে তারেক জিয়া বসে আছে। কিন্তু ভেতরে ভেতরে জামাত সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যেভাবে সংগঠিত হচ্ছে, সেই সংগঠিত হওয়ার প্রক্রিয়ায় আমার ধারণা বিএনপির আশায় ঘুরে বালি। বিএনপি এই রাজনৈতিক চক্রান্ত থেকে, এই রাজনৈতিক ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ তাদের নেই। আজকে যেমন বিএনপি নেতারা বলছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, শেখ হাসিনার অপরাধ, তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের স্বার্থ রক্ষায় তার পুলিশ বাহিনী কিছু পদক্ষেপ নেয়, সেখানে কিছু মানুষ মারা যায়, ষড়যন্ত্র করে তার চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করা হয়। বিএনপি সেই কাজ করার জন্য শেখ হাসিনাকে আজকে যে রায় দেয়া হলো, সেই রায়ে বিএনপি গণতন্ত্রকে বিজয়ী বলে কি বলে আপনার অ্যাড্রেস করছে, কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে যে স্টেটমেন্ট করছে, তাহলে এই একই আদালতে খালেদা জিয়ারও কিন্তু বিচার হবে। কারণ বাংলাদেশের মানুষের জানমালের রক্ষার জন্য 21 জন কৃষককে খালেদা জিয়ার সরকার গুলি করে হত্যা করেছিল। 91 থেকে 96 কয়েকশো মানুষ মারা গিয়েছিল। 2001 শুধু 1 অক্টোবর নির্বাচনের দিন রাতে 10,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আগৈলঝরা নামে একটি বরিশালের গ্রামের একটি হিন্দু মেয়ে ছিল না যাদেরকে ধর্ষণ করা হয়নি। একই সাথে একই বাসায় মা মেয়েকে পাশাপাশি ধর্ষণ করেছিল। সুতরাং এই দায়ের জন্য খালেদা জিয়ারও কিন্তু বিচার হবে এবং ফাঁসির রায় হবে। সুতরাং বিএনপি আজকে ক্ষমতায় যাবার জন্য যেই রাজনৈতিক অবৈধ প্রক্রিয়াকে তারা সমর্থন করছে, তারা কিন্তু নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এরশাদের ক্ষমতা 9 বছর, সেটিও ক্ষমা পাবে না। জিয়াউর রহমানের ক্ষমতাও ক্ষমা পাবে না। আজকে এসে গণতান্ত্রিক নির্বাচিত সরকার যারা রাষ্ট্রের 4টি কাঠামোকে সাথে নিয়ে সরকার পরিচালনা করবে, তাদের ব্যর্থতার জন্য আপনি সেই সরকার প্রধানকে যখন নাকি ফাঁসির রায় দিবেন, আমি চাই যে জনগণ কর্তৃক নির্বাচিত শেখ হাসিনা তিনি সরকার পরিচালনা করছেন, কিন্তু সেই সরকারের একটি অংশ তো পুলিশ, জানমালের নিরাপত্তা দিবে। সেই সরকারের অংশ তো সিভিল ব্যুরোক্রেসি, যারা সরকার পরিচালনায় সহযোগিতা করবে। সেই সরকারের রাষ্ট্র পরিচালনায় অন্যতম বিভাগ হচ্ছে বিচার বিভাগ, যারা ন্যায় বিচার সুনিশ্চিত করবে, আইনের শাসন সুনিশ্চিত করবে। সেই রাষ্ট্র ব্যবস্থার একটি অন্যতম অংশ তো হচ্ছে সেনাবাহিনী, যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, অথবা দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে জনগণের পাশে দাঁড়াবে। এই 4টি ব্যবস্থাকেই আপনি পঙ্গু করে দিয়ে তাদেরকে এখন আপনি ব্যবহার করছেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য। ঐতিহাসিকভাবে বাংলাদেশের পুলিশ কিন্তু 25শে মার্চ রাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে। ঐতিহাসিকভাবেই কিন্তু 25শে মার্চ রাতে, 26শে মার্চ ভোর রাতে ইপিআর এর ওয়্যারলেসেই কিন্তু বঙ্গবন্ধু সে স্বাধীনতার ঘোষণা দেন, এবং ইপিআর কিন্তু পাকিস্তান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তৎকালীন ইপিআর, পরবর্তীতে বিডিআর, এখন যা বিজিবি। বাংলাদেশ সেনা, পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি যে অফিসাররা ছিল, তারা কিন্তু 23 মার্চ থেকেই বেরিয়ে আসতে শুরু করে, এবং 25শে মার্চ কাল রাত্রির পরে তারা কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, এবং মুজিবনগর সরকারের নেতৃত্বে একটি ধারাবাহিক পূর্ণাঙ্গ সামরিক বাহিনী গঠিত হয়। সেখানে সামরিক প্রধান নিয়োগ করা হয়, সেখানে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়, কোম্পানি কমান্ডার নিয়োগ করা হয়, তারপরে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। সুতরাং যেই মুক্তিযুদ্ধের ধারাবাহিক যে ইতিহাস, সেই ইতিহাসে যেমন
গণতন্ত্রকে বিজয়ী করবার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষকে বিজয়ী করবার জন্য রক্ত দিতে হয়েছে। এই অবৈধ সরকারের অবৈধ বিচার ব্যবস্থা থেকে, অবৈধ সামরিক হস্তক্ষেপ থেকে, অবৈধ পুলিশ নির্যাতন থেকে, কিংবা সিভিল ব্যুরোক্রেসির লজ্জাহীন কর্মকাণ্ড থেকে বাংলাদেশটাকে বাঁচানোর জন্য রক্ত দিতে হবে। কিন্তু বিজয় শেষ পর্যন্ত বাংলাদেশেরই হবে। অনেক ধন্যবাদ আকুমুল্লাহ, আজকে আমরা এখানে রাখি। আমি শুধু এইটুকু আপনাকে বলতে পারি যে 1971 সালে বঙ্গবন্ধুর ফাঁসির রায় হয়েছিল, কবর করা হয়েছিল, আর ইতিহাস তাকে জাতির পিতার সম্মান দিয়েছিল। আজকে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে, মৃত্যুদণ্ড নিয়ে যারা উল্লাস করছেন, তাদেরকে শুধু এটুকুই বলবো, ইতিহাস কোথায় শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বসাবে তা কিন্তু আমরা জানি, দেখতে পাই। সত্য এবং ন্যায়, সুবিচার এবং সততা, এগুলোর কিন্তু একটি পুরস্কার আছে, এবং সেই পুরস্কারটা ইতিহাস দেয় সময়ের সাথে সাথে, জনগণ দেয় সময়ের সাথে সাথে। আজকে বাংলাদেশের জনগণ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার অপেক্ষা করছে, যত দ্রুত সম্ভব রাজনৈতিকভাবে জামাত, শিবির, অবৈধ ইউনূস সরকার, এদের হাত থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য অপেক্ষা করছে, এবং ইতিহাস সঠিক সম্মানটা সঠিক সময়েই দিবে। বঙ্গবন্ধু যেমন জাতির পিতা হয়েছিলেন, ঠিক একই রকম ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করবে এবং বাংলাদেশকে বিজয়ী করবে।